হ্যালো বন্ধুরা, কেমন আছো? পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের যে জিওগ্রাফি পার্ট এমসিকিউ পার্ট শুরু করেছিলাম, আজকে তার 54 নম্বর পার্ট পাওয়ার জেনারেশন বা বিদ্যুৎ উৎপাদন সম্বন্ধীয়। তো এমসিকিউ প্রশ্নগুলি আজকে আমরা আলোচনা করবো বিদ্যুৎ উৎপাদন সম্বন্ধীয়। তো যারা পিডিএফ চাও তারা আমার টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করো। ইকোনমিক রিসোর্স বা ইকোনমিক জিওগ্রাফি, এই জিওগ্রাফির 6 নম্বর পার্ট আজকে পাওয়ার জেনারেশন। পাওয়ার জেনারেশনের যে এমসিকিউ প্রশ্নগুলো হয় সেগুলি আলোচনা করবো এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে, ভারতের সর্বপ্রথম জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত স্থাপিত হয়েছিল? সর্বপ্রথম জলবিদ্যুৎ প্রকল্প সেটি কোথায় স্থাপিত হয়েছিল? দার্জিলিং, শিবসমুদ্রম, মুম্বাই, শিলং। তো দার্জিলিংয়ে কিন্তু প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়। এটার নাম কি? এটা হচ্ছে জলঢাকা। দার্জিলিংয়ের জলঢাকা এটি প্রথম জলবিদ্যুৎ প্রকল্প। উত্তর এ দার্জিলিং, জলঢাকা। উত্তর এ দার্জিলিং। 1897 সালে পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় জলঢাকায়। উত্তর এ। 2 নম্বর প্রশ্ন, থার্মাল পাওয়ার স্টেশন কি দিয়ে পরিচালিত হয়? পানি, কয়লা ও তেল, বাতাস, সূর্যালোক। থার্মাল পাওয়ার স্টেশন এটা কয়লা এবং তেল এই দুটো দিয়েই কিন্তু পরিচালিত হয়। যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেগুলি। তাপবিদ্যুৎ কেন্দ্রের একটা ছবি দেওয়া আছে কিভাবে তারা জেনারেটর হয়। এখানে জেনারেটর থাকে এবং তাপবিদ্যুৎ উৎপাদন হয়। এই তাপবিদ্যুতের ফলে কিন্তু এই জেনারেটর ঘুরে এবং বিদ্যুৎ উৎপাদন হয়। এটা হচ্ছে ট্রান্সমিটার। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? নবায়নযোগ্য শক্তি উৎস নয়। নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য। নবায়নযোগ্য হচ্ছে যেগুলি আবার পুনরায় কি করা যায়, পাওয়া যায়, তৈরি করা যায়। তো এগুলো হচ্ছে নবায়নযোগ্য। আর অনবায়নযোগ্য হচ্ছে কোনগুলি? যেগুলি তৈরি করা যায় না, একবার ব্যবহার করে সেগুলি ফুরিয়ে যায়। তো এটা নবায়নযোগ্য উৎস নয় বলেছে। তো এই বায়ু শক্তি, সৌরশক্তি, পারমাণবিক শক্তি, জলশক্তি। তো বায়ু শক্তি তো নবায়নযোগ্য, সৌরশক্তি নবায়নযোগ্য এবং জলশক্তি নবায়নযোগ্য। তো নবায়নযোগ্য শক্তি নয় হচ্ছে পারমাণবিক শক্তি। পারমাণবিক চুল্লি, এখানে কি উৎপন্ন হয়? ইউরেনিয়াম। ইউরেনিয়াম 235, ইউরেনিয়াম 235 এটা কিন্তু ব্যবহৃত হয়। এবং প্লুটোনিয়াম 239, এই দুটি পদার্থ মিলিয়ে কিন্তু পারমাণবিক শক্তি চুল্লিতে ব্যবহৃত হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? করবা, ফারাক্কা, তালচের, বিদ্যাঞ্চল। তো ভারতের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিদ্যাঞ্চল। উত্তর ডি, বিদ্যাঞ্চল। পরবর্তী এই উত্তর ডি, বিদ্যাঞ্চল। মধ্যপ্রদেশের বিদ্যাঞ্চল ভারতের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র। সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কিন্তু এই মধ্যপ্রদেশের বিদ্যাঞ্চল। আমাদের পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হচ্ছে এনটিপিসি পরিচালিত ফারাক্কা। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, এনটিপিসি এর পূর্ণ রূপ কি? এনটিপিসির ফুল ফর্ম কি? ন্যাশনাল পাওয়ার টেকনিক্যাল কর্পোরেশন, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, নিউ টেকনোলজি পাওয়ার কর্পোরেশন, নিউক্লিয়ার থার্মাল পাওয়ার কর্পোরেশন। তো এনটিপিসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। উত্তর বি। কোন শক্তি সবচেয়ে পরিবেশ বান্ধব? সবচেয়ে পরিবেশ বান্ধব কোন শক্তি? তাপবিদ্যুৎ, তাপশক্তি, পারমাণবিক শক্তি, সৌরশক্তি, কয়লা শক্তি। পরিবেশ বান্ধব হচ্ছে সৌরশক্তি, সোলার এনার্জি, সৌরশক্তি। এটা কোনো বায়ু দূষণ বা কোনো পরিবেশ দূষণ হয় না। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় প্রথম পারমাণবিক কেন্দ্র স্থাপিত হয়েছিল? কাকরাপাড়, রাওয়াটভাটা, নারোরা, তারাপুর। তো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে তারাপুর, মহারাষ্ট্রের তারাপুর। উত্তর বি, উত্তর ডি, মহারাষ্ট্রের তারাপুর। 1969 সালে প্রথম পারমাণবিক কেন্দ্র, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় মহারাষ্ট্রের তারাপুরে। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি সংগ্রহের জন্য ব্যবহৃত যন্ত্র কি? যন্ত্র ব্যবহার করা হয় সৌরশক্তির জন্য? উইন্ডমিল, টারবাইন, ফটোভোল্টিক সেল, জেনারেটর। সৌরশক্তি সংগ্রহের জন্য ফটোভোল্টিক সেল ব্যবহৃত হয়। উত্তর সি। এই ফটোভোল্টিক সেলগুলো কি করে? সৌর বিকিরণকে সরাসরি ডাইরেক্ট কিন্তু এই বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে। সৌরশক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে ডাইরেক্ট রূপান্তরিত করে এই ফটোভোল্টিক সেলগুলো। উত্তর
সি। পরবর্তী প্রশ্ন, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন উপাদানটি ব্যবহৃত হয়? আমি এখনই ব্যবহার করলাম, বললাম যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে কোন উপাদানটি ব্যবহৃত হয়? লোহার আকরিক, ইউরেনিয়াম, তামা, বক্সাইট। তো ইউরেনিয়াম ইউ-235 এটি ব্যবহৃত হয়। আর পারমাণবিক যে বোমা সেটি কিন্তু এই ইউ-235কে প্রায় 95.5 বা 95% ইনক্রিজমেন্ট করার পরে কিন্তু এই বোমা ব্যবহৃত হয়, যে নিউক্লিয়ার ওয়েপেন। এর সঙ্গে যে প্লুটোনিয়ামও দরকার হয়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় বিদ্যুৎ খাতের নিয়ন্ত্রক সংস্থা, যে ভারতীয় বিদ্যুৎ খাত সেটি নিয়ন্ত্রক সংস্থা কোনটি? এনটিপিসি, এনএইচপিসি, সিইএ, বিএইচএএল। তো সিইএ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি। সিইএ এটি বিদ্যুৎ নীতি এবং পরিকল্পনা নিয়ন্ত্রণের দায়িত্বে বা ভারপ্রাপ্তে আছে। সিইএ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, উত্তর সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জ্বালানি তেলের সর্ববৃহৎ ব্যবহার কোথায় হয়? যানবাহনে, রান্নার কাজে, শিল্পে, বিদ্যুৎ উৎপাদনে। তো সবচেয়ে বেশি জ্বালানি তেলের ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন, উত্তর ডি, বিদ্যুৎ উৎপাদন। পরবর্তী প্রশ্ন, সাগরের জোয়ার ভাটার শক্তি কি ধরনের শক্তি? রাসায়নিক শক্তি, নবায়নযোগ্য শক্তি, জীবাশ্ম শক্তি, তেজস্ক্রিয় শক্তি। এটি হচ্ছে নবায়নযোগ্য, আবার ব্যবহার করা হয় নবায়নযোগ্য। এই নবায়নযোগ্য শক্তি জোয়ার ভাটার শক্তি। পরবর্তী প্রশ্ন, এনএইচপিসি এর প্রধান কাজ কি? ন্যাশনাল হাইড্রো পাওয়ার প্রজেক্ট, যেটা বলা হয় হাইড্রো পাওয়ার প্রজেক্ট কর্পোরেশন। এটা হচ্ছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এনএইচপিসি। তো এটির কাজ কি? বিদ্যুৎ উৎপাদন করা, এই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করা, তাপবিদ্যুৎ উৎপাদন করা, জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা, সৌর বিদ্যুৎ প্রকল্পের উৎপাদন করা। তো ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক হচ্ছে জল বিদ্যুৎ, এই জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা এর প্রধান কাজ, উত্তর সি, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন শুধুমাত্র জলবিদ্যুৎ। এই যে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন, এটি শুধুমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র পরিচালিত করে। আর তাপবিদ্যুৎ হচ্ছে এনটিপিসি, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। 14 নম্বর প্রশ্ন, গ্রিন এনার্জি শব্দটি কি বোঝায়? কি বোঝায়? জীবাশ্ম শক্তি, নবায়নযোগ্য ও দূষণমুক্ত শক্তি, গ্যাস ভিত্তিক শক্তি, কয়লা শক্তি। তো গ্রিন এনার্জি, সবুজ এনার্জি, এই সবুজ এনার্জি বলতে বোঝায় নবায়নযোগ্য, যেটি নবায়নযোগ্য হবে এবং দূষণমুক্ত হবে, এটা হচ্ছে গ্রিন এনার্জি, নবায়নযোগ্য ও দূষণমুক্ত, উত্তর বি। 15 নম্বর প্রশ্ন, বায়ু শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র হলো, বায়ু শক্তিকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, যা কোন যন্ত্রের সাহায্যে? সোলার প্যানেল, বায়ু টারবাইন, থার্মাল জেনারেটর, বয়লার। তো বায়ু টারবাইন, এই বায়ুর দ্বারা ঘোরে বাতাসের দ্বারা, তো এটা হচ্ছে বায়ু টারবাইন, বিদ্যুৎ শক্তি উৎপাদন করে এখানে। পরবর্তী প্রশ্ন, বায়ু শক্তি উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? রাজস্থান, গুজরাট, তামিলনাড়ু, কর্ণাটক। তামিলনাড়ু প্রথমে রয়েছে, ভারতের প্রথমে রয়েছে সর্ববৃহৎ, ভারতের প্রথম রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু সর্বাধিক বায়ু শক্তি উৎপাদিত হয়। পরবর্তী প্রশ্ন, সৌরশক্তি সবচেয়ে কার্যকর কোন রাজ্যে? সবচেয়ে বেশি কার্যকর হয় সৌরশক্তি? অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ। তো সবচেয়ে বেশি সৌরশক্তি কার্যকর কোথায় হবে? যেখানে সবচেয়ে বেশি সৌরশক্তি পায়, সূর্যের আলো পায়, তো কোথায়? রাজস্থান, মরুভূমি অঞ্চল। তো রাজস্থান হবে সবচেয়ে কার্যকর, হচ্ছে রাজস্থান, উত্তর সি, রাজস্থান। 18 নম্বর প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনে স্মার্ট গ্রিড ব্যবহার মূল উদ্দেশ্য কি? স্মার্ট গ্রিড ব্যবহারের, তো কলকারখানার উৎপাদন বৃদ্ধি, বর্জ্য কমানো, বিদ্যুৎ সরবরাহের দক্ষতা ও নিয়ন্ত্রণ, গ্যাস সরবরাহ। তো স্মার্ট গ্রিডের যে মূল উদ্দেশ্য সেটি হচ্ছে বিদ্যুৎ সরবরাহ করা, উত্তর সি, বিদ্যুৎ সরবরাহ করা এবং দক্ষতা ও নিয়ন্ত্রণ করা। বিদ্যুৎ সরবরাহকে নিয়ন্ত্রণ করা, কোথায় দিতে হবে সেগুলি নিয়ন্ত্রণ করা হচ্ছে স্মার্ট গ্রিডের কাজ।
পরবর্তী প্রশ্ন, জীবাশ্ম জ্বালানির মধ্যে কোনটি সবচেয়ে দূষণকারী পদার্থ কোনটি? জীবাশ্ম জ্বালানির মধ্যে কয়লা, গ্যাস, ডিজেল, পেট্রোল এই সবগুলি কিন্তু জীবাশ্ম জ্বালানি। তো কোনটি সবচেয়ে বেশি দূষণকারী? তো কয়লা, উত্তর এ, কয়লা সবচেয়ে বেশি দূষণকারী। পরবর্তী প্রশ্ন, ভারতের আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট ইউএমপিপি আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট এর লক্ষ্য কি? সৌরবিদ্যুৎ উৎপাদন, অপশন বি হচ্ছে জলবিদ্যুৎ সম্প্রসারণ, অপশন সি 4000 মেগাওয়াট ও তার বেশি শক্তি উৎপাদন, অপশন ডি পারমাণবিক শক্তির বিস্তার। তো আল্ট্রা মেগা পাওয়ার প্রজেক্ট এর লক্ষ্য হচ্ছে 4000 মেগাওয়াট এর বেশি সোলার এনার্জি বলছে বিদ্যুৎ উৎপাদন করা, উত্তর সি। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? ভুজ, ধোলেরা, ভোদলা, আহমেদাবাদ। তো ভোদলা ভারতের সৌর বিদ্যুৎ প্রকল্প, এটি রাজস্থানে রয়েছে। রাজস্থানের ভোদলা সৌর পার্ক এশিয়ার বৃহত্তম, এটি ভারত তথা এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র ভোদলা সোলার পার্ক, রাজস্থানে এটি অবস্থিত, উত্তর সি ভোদলা। বিদ্যুৎ বিভাজনের জন্য কোন ভোল্টেজ ব্যবহৃত হয়? 220 ভোল্টেজ, 11,000 ভোল্টেজ, এটা 11 কেভি ক্যালভিন বলা হয়, 440 ভোল্টেজ, 33,000 ভোল্টেজ বা 33 কেলভিন ভোল্টেজ। তো আমরা যে বিদ্যুৎ বিভাজনের জন্য গ্রিড থেকে যে বিদ্যুৎ আসে সেটি হচ্ছে 11,000 ভোল্টেজ, যেটি 11 কেলভিন, উত্তর বি 11 কেলভিন। বিদ্যুৎ উপকেন্দ্রতে 11 কেলভিনের নিচে নামিয়ে কিন্তু বিতরণ করা হয়, 11,000-এর নিচে নামিয়ে কিন্তু বিদ্যুৎ বিতরণ করা হয়, উত্তর বি 11 কেভি। পারমাণবিক শক্তির প্রধান ঝুঁকি কোনটি? খরচ, শ্রমিক সংকট, তেজস্ক্রিয় বর্জ্য, উচ্চ স্থান দরকার। তো তেজস্ক্রিয় বর্জ্য, যে পারমাণবিক শক্তি থেকে তেজস্ক্রিয় ইউরেনিয়াম প্লুটোনিয়াম থেকে যে তেজস্ক্রিয় বর্জ্য বেরোয় সেটির তেজস্ক্রিয়তা অনেক দিন পর্যন্ত থাকে, তো উত্তর সি তেজস্ক্রিয় বর্জ্য। পরবর্তী প্রশ্ন, 24 নম্বর প্রশ্ন, পাওয়ার গ্রিড কর্পোরেশন পিজিসি এই পাওয়ার গ্রিড কর্পোরেশন এর কাজ কি? উৎপাদন, গবেষণা, বিদ্যুৎ বিতরণ ও ট্রান্সমিশন, সৌরবিদ্যুৎ উন্নয়ন। তো পাওয়ার গ্রিড কর্পোরেশন এর কাজ হচ্ছে বিদ্যুৎকে বিতরণ করা এবং ট্রান্সমিশন করা, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশনের কাজ, উত্তর সি পাওয়ার বিদ্যুৎ বিতরণ এবং ট্রান্সমিশন, পিজিসিআইএল, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এটি সারা দেশে ট্রান্সমিশন এবং গঠনমূলক বিদ্যুৎ সংযোগ এই স্থাপন করে গোটা ভারতবর্ষে। 25 নম্বর প্রশ্ন, কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? কয়লা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোল, সৌরশক্তি। তো সৌরশক্তি এটি জীবাশ্ম জ্বালানি নয়, তাছাড়া কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং যে পেট্রোল এগুলি হচ্ছে জীবাশ্ম জ্বালানি, খনিজ তেল থেকে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি ভারতের 26 নম্বর প্রশ্ন, ভারতের ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ গঠনের উদ্যোক্তা কোন দেশ? আইএসএ গঠন করেছে? ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, ভারত ও ফ্রান্স, ভারত ও আমেরিকা, ভারত ও জার্মান, ভারত ও চীন। ভারত এবং ফ্রান্স, এটি প্যারিস সম্মেলনে হয়েছিল, প্যারিস সম্মেলনে ভারত এবং ফ্রান্স এই অ্যালায়েন্স তৈরি করেছিল, উত্তর এ ভারত এবং ফ্রান্স। 2015 সালে প্যারিস জলবায়ু সম্মেলন, এই প্যারিস জলবায়ু সম্মেলনে এটি গঠিত হয়, উদ্যোগ নেয়। পরবর্তী প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, কয়লা উত্তোলন এবং জ্বালানি ব্যবহারের ফলে কোন গ্যাস সবচেয়ে বেশি নির্গত হয়? আমরা যে কয়লা এবং জ্বালানি গ্যাস ব্যবহার করি তার ফলে কোন গ্যাস সবচেয়ে বেশি নির্গত হয়? নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন। তো আমরা জানি কোনটা বেশি নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, CO2, কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি নির্গত হয়, CO2 কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বপ্রথম সৌর বিদ্যুৎ গ্রিড যুক্ত প্রকল্প কোথায় অবস্থিত হয়? ভারতের প্রথম সৌর বিদ্যুৎ গ্রিড যুক্ত প্রকল্প কোথায় অবস্থিত হয়? সৌরবিদ্যুৎ প্রকল্প প্রথম কোথায় অবস্থিত হয়? ভোদলা, চরনকা,
ধোলেরা, নীলগিরি, চোরনেকা। চোরনেকা এটি হচ্ছে গুজরাটে অবস্থিত। চোরনেকা, এই চোরনেকা হচ্ছে সর্বপ্রথম সৌরবিদ্যুৎ গ্রিড যুক্ত প্রকল্প স্থাপিত করে। চোরনকা চোরনকা হচ্ছে গুজরাটের পাটন জেলা। এই গুজরাটের পাটন জেলায় চোরনকা সোলার পার্ক ছিল প্রথম গ্রিড যুক্ত সৌর প্রকল্প। চোরনকা। আর সবচেয়ে বড় হচ্ছে বদলা, রাজস্থানের। পরবর্তী প্রশ্ন, 29 নম্বর প্রশ্ন, রেন অফ দ্য ওয়াটার প্রকল্পে জলধারার ব্যবহার প্রয়োজন প্রয়োজন আছে কি, বেশি, সামান্য, নেই, নির্ভর করে জলের গতির ওপর, নদীর গতির উপর। তো যে রেন অফ দ্য ওয়াটার, রেন অফ দ্য রিভার, রেন অফ দ্য রিভার প্রকল্প যেটা জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেটিতে নদীকে ডাইরেক্ট, নদীর প্রবাহ দরকার হয় না। নদীর যে ডাইরেক্ট প্রবাহ, সে প্রবাহকে না বাড়িয়ে, কোনো কিছু পরিবর্তন না করে, সে নদীর প্রবাহ দ্বারাই ডাইরেক্ট জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, বিদ্যুৎ উৎপাদন করা হয়। সেটাই হচ্ছে রেন অফ দ্য ওয়াটার, রেন অফ দ্য রিভার প্রকল্প। তো এখানে কিন্তু কোনো জলধারের প্রয়োজন নেই। উত্তর সি, জলধারের প্রয়োজন নেই। উত্তর সি। পরবর্তী প্রশ্ন হচ্ছে 30 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প কোনটি? তেহেরি, ভাকরা ন্যাঙ্গাল, ভীরাকুন্দ, কোয়েনা। জলবিদ্যুৎ ভারতের সর্ববৃহৎ সবচেয়ে বড় জলবিদ্যুৎ প্রকল্পের নাম হচ্ছে তেহেরি। এটি ভাগীরথীতে রয়েছে তেহেরি ড্যাম। এই তেহেরি ড্যাম সবচেয়ে বৃহৎ, উচ্চতম ড্যাম ভারতের। তো এই ড্যামেই রয়েছে জলবিদ্যুৎ প্রকল্প, বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, যেটি উত্তরাখণ্ডে রয়েছে। উত্তরাখণ্ডের তেহেরি ড্যাম আমাদের যে ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে, এটি ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র। পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ উৎপাদনের একক কি? বিদ্যুৎ উৎপাদনের একক কেলভিন, লুমেন, মেগাওয়াট, নিউটন। বিদ্যুৎ উৎপাদনের একক হচ্ছে মেগাওয়াট। উত্তর সি, মেগাওয়াট। পরবর্তী প্রশ্ন, এই উত্তর সি, মেগাওয়াট। বিদ্যুৎ উৎপাদনের মাপকাঠি হলো মেগাওয়াট এবং গিগাওয়াট। 32 নম্বর প্রশ্ন, ভারতের গ্রামীণ সৌর বিদ্যুৎ উন্নয়ন নেতৃত্ব দিচ্ছে কোনটি? BHEL, TERI, ইসরো, DRDO। তো তেরি, দ্য ইলেকট্রিসিটি অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, যেটা তেরি নামে পরিচিত, এটি হচ্ছে গ্রামীণ সৌরবিদ্যুৎ প্রকল্পের কিন্তু নেতৃত্ব দিচ্ছে। উত্তর বি, তেরি, দ্য এনার্জি অ্যান্ড রিসোর্স ইনস্টিটিউট, তেরি। এটি সৌরশক্তি এবং নবায়নযোগ্য শক্তি, যেগুলি নবায়নযোগ্য শক্তি, সেগুলি নিয়ে গবেষণার অগ্রণী রয়েছে তেরি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সৌর প্যানেল, এই সৌর প্যানেলের কার্যকারিতা সবচেয়ে বেশি কোন সময়? শীতকালে, বর্ষাকালে, গ্রীষ্মকালে, রাত্রিবেলা। তো সৌর প্যানেল হচ্ছে সৌর শক্তির ওপর, সৌর বিকিরণের ওপর নির্ভরশীল। তো সেখানে গ্রীষ্মকালে সবচেয়ে বেশি সৌর বিদ্যুৎ পায়। তো এখানে গ্রীষ্মকাল, উত্তর সি, গ্রীষ্মকালে এই সৌর প্যানেলের কার্যকারিতা সবচেয়ে বেশি। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি? কয়লা, ইউরেনিয়াম, সূর্য, ডিজেল। নবায়নযোগ্য যেগুলি ফুরবে না, আবার থেকে যাবে, সেটি হচ্ছে সূর্য, সান, সৌরশক্তির উৎস। নবায়নযোগ্য শক্তির উৎস কিন্তু সূর্য। পরবর্তী প্রশ্ন, পাম্পড স্টোর হাইড্রো পাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে? নদীর নিচ থেকে জল তুলে জল বাষ্পে রূপান্তরিত করে অতিরিক্ত জল ওপরে জলধারে সংরক্ষণ করে রাখে নিকটস্থ ঝর্ণার ব্যবহার করে। তো এই পাম্পড স্টোর হাইড্রো পাওয়ার প্লান্ট এটি কী করে, যখন অনেক বেশি জল থাকে নদীতে, তখন সেটিকে অতিরিক্ত জলকে কী করে ওপরে জলধারে সংরক্ষণ করে রাখে, পাম্প করে রাখে, এবং প্রয়োজন মতো যখন আসে, প্রয়োজন মতো কিন্তু এটি ব্যবহার করে। তো উত্তর সি, অতিরিক্ত জলকে ওপরের জলধারে সংরক্ষণ করে রাখা। অতিরিক্ত জল ওপরে সংরক্ষণ করে রাখা, এটি সৌরশক্তি, যে শক্তির চাহিদা অনুযায়ী পুনঃসঞ্চয় করে বিদ্যুৎ উৎপাদন করে। উত্তর সি। পরবর্তী প্রশ্ন, 36 নম্বর প্রশ্ন, কেরালায় স্থাপিত বায়ু শক্তি কেন্দ্র কোনটি? আমাদের কেরালা রাজ্যে যে বায়ু শক্তি রয়েছে, বৃহৎ একটি বায়ু শক্তি, তো সেই বায়ু শক্তি উৎপাদন কেন্দ্র কোথায়? পালঘাট, মুন্নার, ইডুক্কি, আটিরাপল্লী। তো আটিরাপল্লী। তো কেরালার স্থাপিত বায়ু শক্তি হচ্ছে পালঘাট। উত্তর এ, পালঘাট গ্যাপ।
পালঘাট যে একটা আছে সংযোগস্থল, যে গিরিখাত, তো সেটাই হচ্ছে সেখানে বায়ু শক্তি বিরাট প্রবাহিত হয়, বায়ু সবসময় প্রবাহিত হয়, সেই জন্য এখানে স্থাপিত হয়েছে কেরালার পালঘাট। পালঘাট পাস, এই পাস অঞ্চলে বায়ুর গতি সবচেয়ে বেশি হওয়ায় বায়ু শক্তির কেন্দ্র স্থাপন হয়েছে। এনটিপিসি পরিচালিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এর পরিচালিত কেন্দ্র কোনটি? কাকড়াপাড়, নারোরা, নেই না কুন্ডনকুলাম। তো এনটিপিসি এটি হচ্ছে একটি থার্মাল তাপবিদ্যুৎ কেন্দ্র যে পরিচালিত, এটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয়, এখানে নেই, এটি কোনো পরিচালিত কোনো পারমাণবিক কেন্দ্র নেই। উত্তর সি। এনটিপিসি পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করে না, এটি থার্মাল পাওয়ার, এই থার্মাল বা তাপবিদ্যুৎ কেন্দ্র নিযুক্ত। পরবর্তী প্রশ্ন, ভূতাপ শক্তি, এই ভূতাপ শক্তি উৎপাদনের জন্য দরকার কি? গরম জল, ঠান্ডা বাতাস, প্রাকৃতিক গ্যাস, বিদ্যুৎ, এই বৃষ্টির জল। তো ভূতাপ শক্তি আমাদের ভূগর্ভের তাপকে ব্যবহার করে, তো গরম জল, ভূতাপ থেকে যে গিজার থেকে যে গরম জল উৎপাদিত হয়, উত্থিত হয়, সেটিকে কাজ লাগিয়ে, বাষ্পকে কাজ লাগিয়ে শক্তি বা বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়। তো উত্তর এ। পারমাণবিক শক্তি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? নদীর উপস্থিতি, জনসংখ্যার ঘনত্ব, ভূকম্পন মুক্ত এলাকা, তাপমাত্রা। পারমাণবিক যে চুল্লি সেগুলি বড় বড় যে পাত তৈরি করা হয়, সেজন্য এটি কি বলেছে স্থাপনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তো ভূকম্পন মুক্ত এলাকা, ভূমিকম্প হলে সেখানে থার্মাল পাওয়ারগুলি ভেঙে পড়বে, সেই জন্য ভূকম্পন মুক্ত এলাকায় কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। উত্তর সি। ভূকম্পন মুক্ত এলাকা, ভূমিকম্পের সম্ভাবনা থাকলে পারমাণবিক চুল্লির ক্ষতি হতে পারে, সেই জন্যই এখানে ভূকম্পন যুক্ত এলাকায় এগুলি তৈরি করা হয় না। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যে পারমাণবিক শক্তি সর্বাধিক উৎপাদিত হয়? কোন রাজ্যে পারমাণবিক শক্তি সবচেয়ে বেশি উৎপাদিত হয়? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। সবচেয়ে বেশি উৎপাদিত হয় তামিলনাড়ু। উত্তর সি। তামিলনাড়ুতে, তামিলনাড়ুর কুন্ডনকুলাম সহ তামিলনাড়ুতে সবচেয়ে বেশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে। পরবর্তী প্রশ্ন, জলবিদ্যুৎ কেন্দ্রের প্রধান উপাদান কোনটি? ফার্নেস, স্টিম টারবাইন, পানি ও টারবাইন, কয়লা। জলবিদ্যুৎ প্রকল্পের প্রধান উপাদান রয়েছে পানি এবং টারবাইন। উত্তর সি। পশ্চিমবঙ্গের থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের থার্মাল পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? শিলিগুড়ি, ধনবাদ, ফারাক্কা, আসানসোল। উত্তর সি, ফারাক্কা পশ্চিমবঙ্গের বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। ফারাক্কা। কয়লা, তেল ইত্যাদিকে বলা হয় পুনঃব্যবহারযোগ্য অজৈব জীবাশ্ম জ্বালানি, পরিবেশ বান্ধব। এটিকে কয়লা এবং খনিজ তেল, পেট্রোল, এগুলো হলো জীবাশ্ম জ্বালানি। উত্তর সি, জীবাশ্ম জ্বালানি। ভারতের প্রথম পারমাণবিক চুল্লি আপ্সারা, এই আপ্সারা কোথায় অবস্থিত? ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কি, নাম কি হচ্ছে আপ্সারা, এটি কোথায় অবস্থিত? চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, কলকাতা। আপ্সারা হচ্ছে মুম্বাই অবস্থিত, বোম্বেতে, ট্রাম্বেতে, মুম্বাইয়ের অপ্সরা চুল্লি স্থাপন করা হয় কত সালে? 1956 সালে অপ্সরা প্রথম পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়। পরবর্তী প্রশ্ন, জলবিদ্যুৎ উৎপাদনের জন্য আদর্শ নদী হওয়া উচিত কেমন? খরস্রোতা ও উচ্চভূমি থেকে প্রবাহিত সমভূমি নদী, জোয়ার ভাটা যুক্ত নদী, শুষ্ক অঞ্চল। জলবিদ্যুৎ উৎপাদনের জন্য সবচেয়ে বেশি দ্রুতগামী যে জল সেটি যেন প্রবাহিত হতে হবে। তো খরস্রোতা নদী এবং উচ্চ ভূমি থেকে প্রবাহিত হচ্ছে এমন নদী আদর্শ। উত্তর এ। 46 নম্বর প্রশ্ন, হুইচ অর্গানাইজেশন ম্যানেজ ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি প্রোগ্রাম? ইন্ডিয়ান অ্যাটমিক এনার্জি প্রোগ্রাম কে ম্যানেজমেন্ট করে, পরিচালিত করে? ডিআরডিও, এনটিপিসি, এনপিসিআইএল, তেরি। তো এনপিসিআইএল, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড। এনপিসিআইএল, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প পরিচালনা করে। এনপিসিআইএল, নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড।
বায়ু শক্তির উৎপাদনের প্রথম চ্যালেঞ্জ কোনটি? মাটির গঠন, বাতাসের অনিয়মিত গতি, অধিক বৃষ্টিপাত, জমির দামের তারতম্য। বাতাসের অনিয়মিত গতি এটি কিন্তু প্রধান চ্যালেঞ্জ। বাতাস সবসময় একমুখী প্রবাহিত হয় না এবং সবসময় একই হারে প্রবাহিত হয় না, ফলে কিন্তু বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটে। উত্তর বি। 48তম প্রশ্ন, আজকের 48তম প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি জীবাশ্ম শক্তি শেষ হয়ে গেলে কোন শক্তি সবচেয়ে বেশি কার্যকর হবে? কয়লা, সৌরবিদ্যুৎ, পেট্রোল, ডিজেল। সবচেয়ে বেশি কার্যকর হবে সৌরবিদ্যুৎ, সোলার এনার্জি। এই সোলার এনার্জি এখন ব্যবহৃত হতে লেগেছে, তো এটাই হচ্ছে ভবিষ্যতের এনার্জির প্রধান সোর্স, সোলার এনার্জি। উত্তর বি। 49 নম্বর প্রশ্ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধির জন্য কি গুরুত্বপূর্ণ? জ্বালানি দক্ষতা বৃদ্ধির জন্য কি গুরুত্বপূর্ণ? বেশি খরচ, শক্তির অপচয়, স্মার্ট গ্রিড প্রযুক্তি, পুরনো যন্ত্রপাতি। স্মার্ট গ্রিড প্রযুক্তি, বিদ্যুৎকে কম খরচ করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়াই হচ্ছে স্মার্ট গ্রিডের প্রযুক্তির প্রধান কাজ, দক্ষতা বৃদ্ধি করা। উত্তর সি। স্মার্ট গ্রিড প্রযুক্তি এটি স্বয়ংক্রিয় এবং কার্যকর বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করে এটি স্মার্ট গ্রিড। উত্তর সি, স্মার্ট গ্রিড। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিসিটি অফ অল, সকলের জন্য বিদ্যুৎ, এই প্রকল্প চালু করা হয় কবে? 2005 সালে, 2010 সালে, 2015, 2018। 2018 সালে ইলেকট্রিসিটি অফ অল প্রকল্প চালু করা হয় কেন্দ্র সরকার অনুযায়ী। সৌভাগ্য, এই সৌভাগ্য প্রকল্পের দ্বারাই 2018 সালে সার্বজনীন বিদ্যুৎ সংযোগের লক্ষ্য পূরণ করা হয়। সবার জন্য বিদ্যুৎ, ইলেকট্রিসিটি অফ অল। আজকের 50 নম্বর প্রশ্ন এটি ছিল। তো পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা বেশি মোটিভেট হতে পারি। আর কিছু প্রশ্নগুলি তোমাদের যদি উপকার লেগে থাকে তো আমাদের ভিডিওটি একটি লাইক করো এবং শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে।